সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সকল দর্শকের স্বাগত জয়দাতা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন প্রবাস টাইমে আমরা কথা বলে থাকি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন বিভিন্ন অতিথিবৃন্দ। চাইলে আপনারাও আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন টেলিভিশন স্ক্রিনে দৃশ্যমান টেলিফোন নম্বরে ফোন করে অথবা জয়দাত্রা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করে। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের দেশে যারা দ্বীপের অধিবাসী রয়েছেন সেই দ্বীপের মানুষদের নিয়েও কথা বলার চেষ্টা করব। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব আব্দুল সালাম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত উপজেলা চেয়ারম্যান আক্কেলপুর উপজেলা জয়পুরহাট। রয়েছেন মিনুয়ারা সৈয়দ, মহিলা ভাইস চেয়ারম্যান মহেশখালী উপজেলা। রয়েছেন জনাব নজরুল ইসলাম মুনিন, কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। রয়েছেন স্বরূপ বক্সি বাচ্চু, সভাপতি দিনাজপুর প্রেস ক্লাব, এবং কামরুজ্জামান বাবুল, কাউন্সিলর 27 নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি সিলেটে, যেখানে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডের জনাব নজরুল ইসলাম মুনিম। আপনি নিশ্চয়ই আমাদের সাথে আছেন এবং আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা যেমনটি বলছিলাম যে এই করোনা সংকটকালীন সময় আমরা সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই আপনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেই স্বাস্থ্য খাত নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। যে অনেকেই বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবেই আপনার প্রশ্ন উঠছে বা দাবি উঠছে যে স্বাস্থ্য খাতে সামনে যে বাজেট আসছে সেই বাজেটে যেন স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? জয়যাত্রা টেলিভিশনের সবাইকে ধন্যবাদ এবং যারা এর সাথে সংযুক্ত দর্শকরা সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আদাব। ওয়ালাইকুম আসসালাম। আসলে বর্তমান যে অবস্থা, করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব যেভাবে বিরাজ করছে, সেই অবস্থা থেকে গতকালকে আপনারা দেখেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমতটা তারা কি বলেছে। এখন যেটা বলা হয়েছে যে এটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং এটা এটা যেমন ব্যাধি, যেমন এইডস এর মতো রোগ যেগুলা আমরা নিয়ে চলতেছি, যেগুলাকে কিভাবে আমরা প্রতিরোধ করি সেভাবে জানে, সেইভাবে প্রতিরোধের সাথে নিজেরা যতটুকু নিরাপদে থাকে আমরা সেটা নিয়ে চলতে হবে আগামী দিনে, কারণ এটা দীর্ঘস্থায়ী হয়ে যাবে। সেটা তারা বলছে। এখনো ভ্যাকসিন যেগুলা তৈরি হচ্ছে সেগুলো এখনো বাজারে বা এখন পর্যন্ত এখনো কোনো এফেক্টিভ হয় নাই। সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগাম এটা অভিমত দিয়েছে। সেই প্রেক্ষিতে আসলে বাংলাদেশের যে অবস্থা, সেটা অবশ্যই স্বাস্থ্য খাতে এই ব্যাপারটাতে বিশ্বের সাথে অতি গুরুত্বপূর্ণ এবং সে সাথে এই ব্যয়টা আমাদের অর্থনৈতিক যে অর্থ বছরের যে আমাদের বাজেটটা, সেই বাজেটটা বড় একটা অংশ অবশ্যই থাকা উচিত আমি মনে করি। জি, আপনি যেমনটি বলছিলেন এবং আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে গত বাজেটে যেটি ছিল যে মোট জিডিপির মাত্র 0.9% ছিল বরাদ্দ স্বাস্থ্য খাতে এবং মোট বাজেটে ছিল 4.9%, মাথাপিছু 1,537 টাকা, যা একেবারেই নগণ্য ছিল এবং 66% খরচ নিজেকেই বহন করতে হয়। আসলে যৌক্তিক কারণেই, এবং আমরা দেখতে পাচ্ছি যে করোনা যুদ্ধ কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে স্বাস্থ্য খাত আসলে কতটা জরুরি, এবং চিকিৎসা গবেষণা নিয়ে অনেকে কথা বলেছেন। তা আপনি কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? আসলে বাস্তবতার সাথে তো বিগত দিনে যা হয়েছে, যে বাজেট ছিল সেটা সময়ের সাথে হয়তো অনেকটা গুছিয়ে গেছে, চলা গেছে, কিন্তু বর্তমান অবস্থা যে আগামী দিনের চিন্তা রাখি, করোনা ভাইরাসের যেভাবে আমরা দীর্ঘদিনের মোকাবেলা করতে হবে সেভাবে আমাদের বাজেটের অত্যন্ত জরুরি প্রয়োজন। সে সাথে স্বাস্থ্য খাতে যেমন গবেষণা খাতে আমাদের বাংলাদেশের এই গবেষণা খাতে এইগুলার দরকার আছে। এরপরে তো আমাদের মেইনলি এখনো স্বাস্থ্য খাতে কোনো যে আইসিইউ সেশনের বা এইগুলার এখনো পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই। সেজন্য তো প্রথমে এগুলা জরুরি। জি, আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনি সিলেট সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর। তা আপনি আপনার ওয়ার্ডের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য কি কি উদ্যোগ নিয়েছেন? আসলে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তো আমরা, বিশেষ করে আমার ওয়ার্ডের কথা আমি বলতেছি, এখানে ধরেন একটা এই ওয়ার্ডটা অন্ততপক্ষে বিশেষ একটা মানুষের সমাগম বেশি হয় এমনিতে, কারণ এখানে একটা বৃহৎ ব্যবসায়ী এলাকা আছে। এটা বৃহৎ ব্যবসায়ী এলাকা। এখানে সিলেট বিভাগের ব্যবসার প্রাণকেন্দ্র পাইকারি যে আড়তটা,
সেইটা আমার ওয়ার্ডে পড়েছে। এবং এই এই কারণেই সেখানে যে মানুষ বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বা বিক্রেতারা আসে, এটাই একটা। এরপর এখানে বৃহত্তর শ্রমিক যারা এখানে যারা কাজ করে, এবং রেলেবার বলেন, আর আপনার ওই যে ট্রাক শ্রমিক, ভ্যান শ্রমিক, বিভিন্ন শ্রমিক যারা আছে, বিশাল পর্যায়ের শ্রমিক। এবং এইখানে এইখানে আসলে তারপরেও আমরা আমরা এখানে সিটি কর্পোরেশনের উদ্যোগে, আমরা বিভিন্ন ব্যক্তিমহলের উদ্যোগে এখানে হাত দেওয়ার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে, বা সামাজিক দূরত্ব যতটুকু বজায় রেখে সম্ভব আমরা সেটাকেও বাস্তবতার সাথে আমরা মিলিয়ে। কারণ এখানে খাদ্যদ্রব্যের আড়তটা বেশি, এখানে চাল, ডাল, সামগ্রী, আলু, পেঁয়াজ এগুলোর আড়ত, যার ফলে খাদ্য সামগ্রী তো নিত্য প্রয়োজন। এটা সরকারের যে বিধিমালা বন্ধ বা লকডাউনের বিধিমালার ঊর্ধ্বে এটা আছে, বাইরে এটা, যার কারণে সেটাকে আমরা মাথায় রেখে আমরা সেটাকে অতি গুরুত্বের সাথে দেখছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি দিনাজপুরে, যেখানে রয়েছেন সম্মানিত সভাপতি দিনাজপুর প্রেস ক্লাব জনাব স্বরূপ বক্সী বাচ্চু। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনার শুরুতেই আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আপনি গণমাধ্যম কর্মীদের অভিভাবক, আপনি গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করে থাকেন, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আপনি দেখে থাকেন। তা আপনার কাছে শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এই যে গণমাধ্যম কর্মীরা, আমরা দেখেছি এই সংকটময় মুহূর্তে তাদের কি ভূমিকা, তারা নিজেদেরকে ঝুঁকিতে রেখেও কিন্তু প্রতিনিয়ত মানুষের কাছে সংবাদ দিয়ে যাচ্ছে, তথ্য দিয়ে যাচ্ছে, এবং অনেক আক্রান্ত হয়েছে, মারাও গেছে। তো সেই গণমাধ্যম কর্মীদের জন্য আপনার প্রেস ক্লাবের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন? ধন্যবাদ জয়যাত্রা টিভি সম্মানিত কলা কৌশলীগণ, এবং ধন্যবাদ জানাই যে একটি বিশেষ মুহূর্তে আপনাদের এই সাক্ষাৎকার। আপনারা পৃথিবী যখন করোনা ভাইরাসে আক্রান্ত, তখন এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আপনারা এই সাক্ষাৎ অনুষ্ঠান পরিচালনা করছেন, আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে আমরা যারা সাংবাদিকতার পেশায় সবসময় যুক্ত থাকি, তারা সবসময় ঝুঁকির মধ্যেই থাকি। ঝুঁকি আমাদের যেন জীবনের আশেপাশে মিলেমিশে থাকে। বিশেষ ঝুঁকিতে পড়েছে এবার করোনা ভাইরাস। আমাদের সাংবাদিক বন্ধুরা পেশাগত মর্যাদা রক্ষার জন্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য করোনা ভাইরাসকে উপেক্ষা করে সংবাদ ঘটনার কাছাকাছি যে সংবাদ পরিবেশন করার বস্তুনিষ্ঠতা প্রমাণ করার একটা প্রতিনিয়ত প্রতিযোগিতা থাকেই, আপনি নিশ্চয়ই জানেন। আমরা অ্যাকচুয়ালি দিনাজপুর প্রেস ক্লাব হচ্ছে ঐতিহ্যবাহী একটি সংগঠন। দিনাজপুর প্রেস ক্লাবের যারা সাংবাদিকতা পেশায় যুক্ত, তারা আসলে পেশাতে তার মনোবৃত্তি নিয়ে সাংবাদিকতা করেন। দিনাজপুরে আমরা চিকিৎসা ক্ষেত্রে দেখেছি, দিনাজপুর সদরের আমাদের অত্যন্ত প্রিয়ভাজন সাংসদ রয়েছেন, এবং তার বাবার নামে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এবং অনেক বড়। এই কারণে সেই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অনেক আগে থেকে আইসিইউ চালু আছে। আমাদের দিনাজপুরে সদর হাসপাতালও আছে। আমরা সাংবাদিকতার পেশায় যারা যুক্ত, তাদেরকে দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা পিপি দিয়েছি, আমরা মাস্ক দিয়েছি, আমরা নিরাপত্তার জন্য তাদেরকে সতর্ক করেছি, আমরা জীবাণুমুক্ত করার জন্য আমরা সেই পাইপলাইন তৈরি করেছি। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে রক্ষা করে সংবাদ পরিবেশনের জন্য অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করছি। জি, সম্মানিত সভাপতি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনি নিজেও জেনে থাকবেন যে আমরা যখন সংবাদকর্মীরা, গণমাধ্যম কর্মীরা আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতির বিষয়ে যখন তারা কোনো প্রতিবেদন করে, যারা কোনো তথ্য প্রচার করে বা প্রকাশ করে, অনেক সময় তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এই সংকটময় মুহূর্তে কিন্তু সেটির ব্যতিক্রম ঘটেনি। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, গণমাধ্যম কর্মীরা আপনার নির্যাতনের শিকার হয়েছে। এই যে নির্যাতনের শিকার, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আপনিও একজন সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী, আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন? না, আমরা আসলে আমাদের তো আপনারা জানেন যে গণমাধ্যম কর্মীদের কোনো বন্ধু হয় না। আমরা আমরা আসলে যাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার খবর পরিবেশন করি, তারা তখন তাদের আমরা শত্রু বা চক্ষুশূল হয়ে পড়ি। এবং এটা 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 তো সব বিষয়ে থাকে, পলিটিক্যাল বিষয়ও থাকে, ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের বিষয়গুলোও থাকে, তারপরে প্রশাসনিক বিষয়গুলোও থাকে। আমরা কিন্তু ছাড় দিয়ে কথা বলতে চাই না, এবং ছাড় দিয়ে এই বিষয়গুলোকে মাফ করেও দিই না। আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের এই হুমকি দমকি রক্তচক্ষুকে উপেক্ষা করে সংবাদগুলো পরিবেশন করি। তারপরেও আমাদের উপরে অনেক হামলা হয়, অনেক অনিয়ম হয়, অনেক হুমকি ধুমকি চলে। আমরা গোটা পৃথিবীর মানুষদেরকে জানাতে চাই যে সাংবাদিকতা পেশা আসলে
অনেক কষ্টসাধ্য। আমরা সাংবাদিকতা করি জন্যই অনিয়ম, দুর্নীতি এবং ঘটনার কাছাকাছি গিয়ে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করি জন্যই পৃথিবী জানতে পারে যে কোথায় কি হচ্ছে। পলিটিক্যালি আমরা তো সব সব সময় এই হুমকি ধুমকির মধ্যে থেকেই থাকি। সে বিষয়কে উপেক্ষা করে আমরা সমন্বিত ভাবে এই প্রেস ক্লাবের পতাকা তলে, প্রেস ক্লাবের ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ হই এবং এই অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। প্রয়োজন মতে আমরা আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে অব্যাহত রাখি। জি, আপনি যেমনটি বলছিলেন সমাজের সভাপতি, যে আমরা আসলে গণমাধ্যম কর্মীরাই কিন্তু সকলকে, সমাজের সকল স্তরের তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি, এবং আজকে গণমাধ্যম কর্মীদের পদক্ষেপের কারণেই কিন্তু মানুষ জানতে পারছে করোনা ভাইরাস কি, এর মহামারী প্রসঙ্গে, আপনার আইসোলেশন, কোয়ারেন্টাইন সম্পর্কে। কিন্তু আমরা দেখেছি যে খুবই দুঃখজনক যে যখনই কোনো ঘটনা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন, একটা পর্যায়ে কিন্তু এই গণমাধ্যম কর্মীদের উপরেও দোষ চাপানোর চেষ্টা করা হয়, যে তারা হয়তো যদি এইভাবে সংবাদটা পরিবেশন না করতো তাহলে এই হতো না, সেটা হতো না। এই যে এই ধরনের কথাবার্তা আসলে কতটুকু গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? না, মোটেও কোনো গ্রহণযোগ্য না। যারা স্বার্থ, একটা তো স্বার্থন্বেষী মহলরা তাদের তাদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য রক্তচক্ষু দেখায়, অনিয়ম কে নিয়ম করার চেষ্টা করে। গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই অনিয়মকে নিয়ম করার ভূমিকায় তাদের কোনো আমাদের দিনাজপুর প্রেস ক্লাবের কোনো সাংবাদিকরাই এই বিষয়গুলোকে পাত্তা দেন না বা তোয়াক্কা করেন। আমরা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোনো গণমাধ্যম কর্মীকে যে রক্তচক্ষু দেখাবেন, যিনি অনিয়মকে নিয়মের মধ্যে পরিণত করার চেষ্টা করবেন, তাদের বিপক্ষে আমাদের কলম চলবে এবং চলছে এখন পর্যন্ত। আর যারা অনিয়মকে নিয়মের পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে, ঐক্যবদ্ধ থেকে আমাদের লিখনী শক্তিকে শানিত করতে হবে। এটা আমার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিকভাবেই আমরা এই পদক্ষেপগুলো নিয়ে থাকি। জি, সম্মানিত সভাপতি, আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জেনে থাকবেন, যেটি দুঃখজনক হলো সত্যি, যে আমরা দেখেছি গণমাধ্যম কর্মীদের মধ্যেও অনেক সময় কিছু আপনার নামধারী কিছু, একেবারেই মানে বলা যায় যে ভুয়া কিছু, ভুয়া আইডি কার্ড নিয়েও সাংবাদিকতা করে থাকে, এবং যেটা নিয়ে অনেক সমালোচনার সৃষ্টি হয়। তো এই ধরনের আসলে যারা এই ধরনের কাজ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বা তাদেরকে আপনার এইখানে প্রতিরোধ করার জন্য আপনার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনি কি ধরনের উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, মানে খুব যুক্তিসঙ্গত একটি প্রশ্ন। যে অনেক সময় দেখবেন যে কার্ডধারী সাংবাদিক, পকেটে কিছু পত্রিকা রেখে আমি সাংবাদিক, এই সাংবাদিকতার মর্যাদাকে ভুলণ্ডিত করে কিছু ওই স্বার্থন্বেষী মহল। এরাও খুব বেশি স্বার্থন্বেষী, কারণ ওরা একটা নেম প্লেটে লাগিয়ে নেয় মোটরসাইকেলের সামনে। কিছু কিছু আপনারা নিশ্চয়ই জানেন, ঢাকা থেকে কিছু কিছু পত্রিকা বের হয় অনিয়মিত ভাবে, বিজ্ঞাপন পত্রিকাগুলো রয়েছে। সেই পত্রিকাগুলো আমাদের দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু সুবিধাভোগী ছেলেরা বা কিছু কিছু সুবিধাভোগী মানুষেরা এই পত্রিকার একটি আইডি কার্ড বা নিজে নিজেই তৈরি করে একটি আইডি কার্ড নিয়ে আমি সাংবাদিকতায় করি জন্য আপনি অমুক করেছেন, তমুক করেছেন, কিছু প্রশ্নও করতে পারে না, কিছু লিখতেও পারেন না। এইরকম একটা অবস্থায় প্রত্যেকটি জেলায় মোটামুটি ভাবে এরকম ভুয়া সাংবাদিকদের পরিচয় দানকারী অনেক মানুষই বা অনেক ছেলেরাই কাজ করে। আমরা দিনাজপুরে এইরকম মানসিকতার ছেলে বা এইরকম সাংবাদিকতা করে এরকম প্রকৃতি সাংবাদিকদের বিরুদ্ধে সবসময় সোচ্চার। আমরা কখনো যদি আমরা স্পষ্ট ভাষায় বলে দিই, কেউ যদি এই ধরনের সংবাদপত্রের পরিচয় দিয়ে বা সাংবাদিকতার পরিচয় দিয়ে ইয়েলো জার্নালিজমের জন্য বা অথবা বস্তুনিষ্ঠ সংবাদের বিপক্ষে, অথবা যেটি ঘটনা নয় অঘটনার একটা প্রেক্ষাপট তৈরি করে, এই ধরনের সাংবাদিকতার পরিচয় যদি কেউ দেয়, তা আমাদের প্রেস ক্লাবের একটি পেজ আছে, আমাদের নিজস্ব মোবাইল নাম্বার গুলো আছে। আমরা তাদেরকে অনুরোধ করি, আমরা কখনো কখনো সেমিনার সিম্পোজিয়ামে বলি যে কেউ যদি ভুয়া সাংবাদিকতার পরিচয় বা সাংবাদিকতার পরিচয় দিয়ে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে, তাদেরকে প্লিজ আমাদেরকে টেলিফোন করবেন, আমাদেরকে ফোন করবেন। আমরা ঘটনার কাছে যে অনেক এই ধরনের সাংবাদিককে ধরে পুলিশে দিয়েছি, যারা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত না, যারা সাংবাদিকতার একটি আইডি কার্ড বা আইডি কার্ড তৈরি করে সাংবাদিকতা পেশাকে ভুলণ্ডিত করার চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু সরাসরি অনেক দিনাজপুরে যদি খোঁজ নিয়ে দেখেন, দিনাজপুরে এরকম অনেক কেসে আমরা তাদেরকে মামলা
মামলা করে অথবা থানা হ্যান্ড ওভার করে পুলিশের সাহায্যে, ম্যাজিস্ট্রেটের সাহায্যে তাদেরকে গ্রেপ্তার করে আমরা জেলখানা দিয়েছি। এবং এটাই সাংঘাতিকভাবে আমরা বিরোধিতা করি যারা হলুদ সাংবাদিকতা করে এবং যারা ডান্ডিঘাট নিয়ে সাংবাদিকতা করার চেষ্টা করে। জি, আপনি অনেক সুন্দর বলেছেন যে আপনারা আসলে অনেক বেশ ভালো ভালো কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। এটি নিঃসন্দেহে করা উচিত, কারণ আমরা দেখেছি গুটি কয়েক মানুষের অপকর্মের কারণে কিন্তু গোটা সাংবাদিক সমাজের উপর একটা দোষ চলে আসে। তো আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার সাথে কথা বলবো। আমরা এই মুহূর্তে যাচ্ছি নারায়ণগঞ্জে, যেখানে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর কামরুজ্জামান বাবুল। আপনি আমাদের সাথেই রয়েছেন, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আমরা আলোচনার শুরুতেই আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব, যে আপনি জানেন যে একটি নতুন বিষয়, যে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য বা অনেকাংশেই রোধ করার জন্য এক ধরনের কাপড় আবিষ্কারের কথা বা উৎপাদনের কথা বলছে একটি দেশীয় প্রতিষ্ঠান, যারা বলছে যে হ্যাঁ, এই কাপড় দিয়ে মাস্ক তৈরি করা যাবে, শার্ট তৈরি করা যাবে, জ্যাকেট তৈরি করা যাবে, প্যান্ট তৈরি করা যাবে, এবং 2 মিনিটে করোনা ভাইরাসটি মারা যাবে এবং 20 থেকে 30 বার এটিকে ধোয়া যাবে। এই যে কাপড় উৎপাদন একটি দেশীয় প্রতিষ্ঠানের নামটি বলে দিই, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড। এই যে একটি দেশীয় প্রতিষ্ঠানের এই সাফল্য, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? যদি পরীক্ষা নিরীক্ষা করে সত্যি এই কাপড়টা আমাদের জন্য হয়ে থাকে, তাহলে আমি মনে করি আমাদের জন্য এই বাংলা গরিব একটা দেশ বাংলাদেশের জন্য এবং আমাদের এই দুর্যোগময় মুহূর্তে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমি মনে করি এখন এটা কিছু পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, পরীক্ষা নিরীক্ষা করে যদি সত্যি এই কাপড়টা প্রমাণিত হয় যে না আমাদের জন্য এটা উপযোগী, ডাক্তারদের জন্য উপযোগী, করোনা যোদ্ধা হিসেবে যারা ময়দানে আছে, ডাক্তার, নার্স, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা করোনা যোদ্ধা হিসেবে এই ময়দানে কাজ করছে, তাদের জন্য আমার মনে হয় আল্লাহর তরফ থেকে এটা রহমত আমি মনে করছি। আর যে প্রতিষ্ঠানটাই এই কাপড়টাকে উদ্ভাবন করার ব্যাপারে উৎপন্ন করার ব্যাপারে চেষ্টা চালিয়েছে, বলছি যে কথাটা না বললে পরীক্ষা নিরীক্ষা অতি শক্ত পরীক্ষা নিরীক্ষা করে যদি জি, সম্মানিত কাউন্সিলর, আমরা আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে এই বিষয়টাতে যে আপনি জানেন যে এই কাপড়ের যে মূল্য সম্পর্কে বলা হয়েছে যে সাধারণ কাপড়ের চেয়ে হয়তো 20% বেশি মূল্য হবে এটির। তো এই মূল্য সম্পর্কে অনেকেই বলেছে যে একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? কারণ অনেকেরই হয়তো কেনার সামর্থ্য নাও হতে পারে। এই কাপড়টি যদি সাধারণ মার্কেটের কাপড়ের তুলনায় 20% বেশি হয়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা আহামরি কিছু না। কিন্তু করোনা বিষয়ে যে ধরনের জিনিসগুলি আমদানি করতে হচ্ছে, সেই হিসাবে এটা জরুরি ভিত্তিতে তৈরি করতে গিয়ে এটার মধ্যে সাধারণ কাপড় কিন্তু এটা নয়, সাধারণ কাপড়ের সাথে বিশেষ একটা কিছু এটা সংযুক্ত হওয়ার কারণে কিন্তু আমাদের এই করোনাতে এই জিনিসটা ব্যবহার করতে পারছি, যার জন্য এটা 20% যদি সাধারণ মার্কেটের চেয়ে বেশি হয়, আমার মনে হয় এটা তেমন কোনো বিষয় না। এরপরও সরকার এটা যাচাই বাছাই করে যদি সঠিক একটা মূল্য নির্ধারণ করে এটাকে অতি সত্তর উৎপাদনে দিয়ে মার্কেটে ছেড়ে দেয়, তাহলে মনে হয় আমাদের এই দুর্যোগের মুহূর্তে, এই বিপদের মুহূর্তে এটা সহযোগী হিসেবে আমাদের কাজ করবে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবার আপনার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি জয়পুরহাটে, যেখানে রয়েছেন আক্কেলপুর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুস সালাম আকন্দ। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং আপনি আমাদের সাথে রয়েছেন। আপনার সাথে আলোচনার শুরুতে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। যেমনটি বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যে বর্তমান সরকার মানুষ বাঁচাতে কার্যকরী পদক্ষেপ নেয়নি। এই যে অভিযোগ, এই অভিযোগটি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বিএনপির অভিযোগ বরাবর গতানুগতিক। বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে, বাংলার দুঃখী মানুষকে, কর্মহীন মানুষকে বাঁচানোর যে সার্বিক চেষ্টা করছে, সেই রিলিফটা আমি মাননীয় শেখ হাসিনা দেয় জয়পুরহাট জেলায়, জেলার থেকে আমাদের উপজেলায় আসে। আমরা ছোট্ট একটা উপজেলায় আমরা একটু ভাগকে দিই। এমন কোনো মানুষ নেই যে তারা সরকারি সাহায্য থেকে বঞ্চিত। কেউ কেউ বয়স্ক ভাতা পেয়েছে, কেউ পঙ্গু ভাতা পেয়েছে, কেউ বিধবা ভাতা পেয়েছে, কেউ 3 মাসের গম পায়। এখন 2500 টাকা আজকে দেওয়া হলো, 10 টাকা কেজি চালের কার্ড দেওয়া হয়েছে, ওএমএস 10 টাকা কেজি চাল দেওয়া হয়েছে। আমরা তো এরকম আমি ইতিপূর্বে চেয়ারম্যান ছিলাম ইউনিয়নের, বিএনপির আমলেও ছিলাম, জাতীয় পার্টির আমলেও ছিলাম। এত ব্যাপক হারে ত্রাণ অতীতে কোনো সরকারই দেয় নাই। বর্তমান শেখ হাসিনার উনি জনবান্ধব, দুঃখী মানুষের নেত্রী, ওনার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের এখানকার মাননীয় সংসদ আবু সাইদ আল মামুন স্বপন, সংসদের হুইপ, ওনারও অক্লান্ত প্রচেষ্টায় আমরা সার্বক্ষণিক এই করোনা মোকাবেলার জন্য বিশেষ করে ত্রাণ ব্যবস্থা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কোনো অনিয়ম নেই, ছোটখাটো ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু অনিয়ম নেই। জি, আপনি যেমনটি বলছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান ত্রাণ নিয়ে, যে হ্যাঁ, আমরাও জানি বিষয়টি, যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুরু থেকেই ত্রাণ দেওয়ার বিষয়টি নিয়ে খুব তৎপরতা দেখাচ্ছেন এবং বিভিন্ন সেক্টরে প্রণোদনাও দিচ্ছেন। এবং আমরা দুঃখজনকভাবে হলেও যেটি আমরা খেয়াল করেছি, যে অনেক সময় বিভিন্ন জনপ্রতিনিধিরা এই ত্রাণ বিতরণের দুর্নীতির সাথে জড়িয়েছেন, বহিষ্কার হয়েছেন। এবং এমনও আপনার আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে, যে নিজের পরিবারকেও সেই অসহায় তালিকায় অন্তর্ভুক্ত করে ত্রাণ তিনি হাতিয়ে নিয়েছেন। এই যে অভিযোগগুলো কেন এমনটি হয়েছে বলে আপনি মনে করেন, যারা জড়িত ছিল আর কি এর সাথে? একটা ইউনিয়নে একটা প্রণোদনা 8000 9000 করে তালিকা আসে। এই 8-9000 তালিকার মধ্যে 8-10টা ভুলভ্রান্তি থাকতেই পারে। স্বজন প্রীতি অতীতেও হয়েছে, এখনো থাকবে। একজন কাউন্সিলর, সে কিন্তু বিএনপিরই। আমার এখানে অধিকাংশ কাউন্সিলর বিএনপির। তাদের এ অনিয়ম করলে বিএনপিও করতেছে, তার সাথে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ দু একজন কাউন্সিলর তাদের স্বজন প্রীতি করেছে। ওরা তো চাল বিক্রিকে খায় নাই, বা কার্ড বিক্রি করে নাই, পয়সা বিনিময়ে তো কার্ড দেয় নাই। হয়তো দেখতে যে আমার এই এতটা গরিব, আমি এই পরিবারে পাই একটা, হয়তো ওই পরিবারের 7 জন সদস্য হয়তো 2 টাকা দিতে পারে, এরকম ছোটখাটো ভুল থাকতে পারে। এটা কিন্তু বড় ধরনের অপরাধ নয়। না জি, আপনি যেমনটি বলছিলেন যে বড় ধরনের অপরাধ নয়, কিন্তু এই যে আপনার গরিব অসহায় মানুষদের ত্রাণ থেকে বঞ্চিত করা, এই বিষয়টি আসলে কি উচিত? আমার এলাকায় ত্রাণ থেকে বঞ্চিত কেউ নেই। এখন মানুষের, সাধারণ মানুষের ধারণা কি, একজন লোক বয়স্ক ভাতা পায়, একজন মাসে 30 কেজি গম পায়, সেও চায় যে এই প্রণোদনায় পাবো না কেন। যে বয়স্ক ভাতা পায় সেও চায় যে এই প্রণোদনা পাবো না কেন। কিন্তু সরকারের সিদ্ধান্ত আছে, যারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পায় তাদের ব্যতীত যারা না পাওয়া কর্মহীন দুঃখী মানুষ আছে তাদের দিতে হবে। এখন আমার কাছে রহ প্রতিদিন আসে, আমি কিছুই পাই নাই, আমার কিচ্ছু দেয়নি। 200 আটা দিতে, 10 গম দিতে, আর কিছু দেয়নি, চাউল দিতে আর দেয় নাই। কিন্তু আমি তালিকা যাচাইকে দেখছি তারাও পায়। মানুষের সব কথাই কিন্তু সত্য নয়।
আমরাও আপনার সাথে একমত, আপনার এই কথাটির সাথে আমরাও একমত যে অনেকে একবার পেয়েও আরো একবার হয়তো তথ্য গোপন করে একাধিকবার নেওয়ার চেষ্টা করছে। আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে রমজান মাস একেবারে শেষের দিকে, পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে। মানুষের মধ্যে একটি শঙ্কা ছিল যে এবার ঈদের নামাজ আসলে কখন, কোথায়, কিভাবে পড়ব। তো সেক্ষেত্রে কিন্তু একটি ঘোষণা সরকার থেকে দেওয়া হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে ঈদের জামাত আদায় করা। এই যে সুন্দর একটি ব্যবস্থা, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? না, এটা তো আমরাও ঘোষণা করছি, আমাদের উপজেলার পক্ষ থেকে মাইকিং করে বলা হয়েছে যেভাবে আমরা তারাবির নামাজ আদায় করতেছি মানে সামাজিক দূরত্ব বজায় রাখে, এমনি ভাবে মসজিদ, ঈদগাহ মাঠে, মসজিদে এবং যেখানে যেখানে মানে নামাজ হয়, মসজিদ, ঈদগাহ মাঠ, সেখানে সামাজিক দূরত্ব রাখে নামাজ পড়ার জন্য আমরা অনুরোধ করতেছি। মানুষ মনে করে যে আমরা নামাজ পড়লে বোধহয় আমরা সব রোগ মুক্ত হব। আমাদের মধ্যে একটু অজ্ঞতা আছে, গর্ব আছে বাঙালিদের মধ্যে। তারা মনে করে আমরা জামাতে গেলে আমাদের আর অসুখ ধরবে না, কিন্তু আমাদের মানে সামাজিক দূরত্ব না রাখলে মানুষের যে এটা একজনের সংস্পর্শে আর একজন আক্রান্ত হতে পারে, এই ধারণাটা আমাদের মধ্যে খুব জনসচেতনতা খুব কম। তবে আমরা এটা ব্যাপক প্রচার করতেছি। আমার এখানে আমাদের জেলার সম্মানিত পুলিশ সুপার সাহেব উনিও সচেষ্ট, আমাদের থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমার ইউনো সাহেব, এবং আমরা উপজেলার কর্মচারী, কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা আমরা সদা সচেতন। শত বাধার মধ্যেও আমরা এলাকায় বিভিন্ন কাজের আমরা জনসচেতনমূলক কাজ করতেছি। তারপরে মানে আমরা স্যানিটেশনের ব্যবস্থা করেছি, সার্বিক চেষ্টা করতেছি, জীবাণুমুক্ত স্প্রে করতেছি। আমরা চেষ্টা করব যেন সামাজিক দূরত্ব রেখে আগামী ঈদের নামাজ সর্বক্ষেত্রে হয়। জি, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আপনারা সুন্দর বলছেন, এবং আপনার সাথে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনি একটু খেয়াল করে দেখবেন যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, মৃত্যুর সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে, এবং অনেকেই এর পেছনে যে কারণগুলোকে বলার চেষ্টা করছেন তার মধ্যে একটি হলো যে লকডাউনের শিথিলতা, কারখানাগুলো খুলে দেওয়া, শপিং মল, দোকানপাট খুলে দেওয়া, সামাজিক দূরত্ব না মানা। তা আপনার যে উপজেলা রয়েছে সেই উপজেলায় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আপনি কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আমাদের এখানে তো সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমাদের এখানে কাঁচামাল প্রসিদ্ধ। আমার উপজেলাটা, এখানে আলু, পটল, বিভিন্ন শাকসবজি জন্য প্রসিদ্ধ। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যে হাট থেকে আমরা কাঁচামাল ব্যবসায়ীদের আমরা সরকারি কলেজে মাঠে নিয়ে আসছি। সরকারি কলেজের মাঠে সামাজিক দূরত্ব রেখে ক্রেতা এবং বিক্রেতার দূরত্ব রেখে ক্রয় বিক্রয় করবে। আমরা এটা নিয়ে সচেষ্ট আছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা সরকারি হাই স্কুলেও আমরা ওইখানে মার্কেট নিয়ে যাব, তবু সামাজিক দূরত্ব বজায় রাখবো। জি, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা বটে। আমরা আপনার সাথে আবারও যুক্ত হব। আমরা আবারও যাচ্ছি সিলেটে, যেখানে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব নজরুল ইসলাম মুনিম। আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা আপনার সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে সিলেট সিটি কর্পোরেশনে বিগত কয়েক বছর কিন্তু বেশ উন্নয়ন হয়েছে এবং সিটি কর্পোরেশনের চেহারা অনেক পরিবর্তন হয়েছে, এবং আপনারা যেটি ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করেছেন, এখন অনেক তারই কিন্তু মাটির নিচে, এখন আর পিলারের মধ্যে পাওয়া যায় না। বাট এটি নিয়ে একটি দ্বিমত আছে। কেউ বলছেন যে যিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, এটি তার অবদান। কেউ বলছেন যে না, যে সাবেক অর্থমন্ত্রী ছিলেন এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদের অবদান। এটা আসলে আপনি কি মনে করেন? আসলে এটা সবেরই অবদান। এটা মাননীয় সাবেক অর্থমন্ত্রী সাহেব এখানে তার অবদান আছে। উনি আগ থেকেই এটার বাজেটে মেয়র সহ নিয়েছেন। উনি তো আগের টার্মেও ছিলেন। তারপরে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সাহেব, উনিও তার অবদানে বর্তমানে উনি আছেন, তার অবদান আছে। আর মেয়রের মহোদয়ের অবদান আছে। সবাই মিলেই এই কাজটা হয়েছে, আমি মনে করি এটাই।
জি, আর আপনি জানেন যে এখন এই যে সংকটময় মুহূর্ত, যে দুর্যোগময় মুহূর্ত যাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা জানি না আসলে এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে। এই যে অনিশ্চিত ভবিষ্যৎ, এই অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে সামনের দিনগুলোতে আপনার ওয়ার্ডে যে অসহায় দিনমজুর শ্রমিক রয়েছে তাদের জন্য আপনার আসলে কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? আমরা তো প্রথমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, লকডাউন হওয়ার পর থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। বিভিন্ন ত্রাণ সামগ্রী, নগদ টাকা, এগুলা মিলিয়ে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। মোটামুটি পর্যাপ্ত পরিমাণে তেল, ডাল, চাল সহ অন্যান্য সামগ্রী সহ। প্রথমে এরপরে আপনার ওই ওমেস এর যেটা ওই যে 10 কেজি করে চাল, সেটা আমরা একবার করে মোটামুটি পৌঁছে দিয়েছি। এরপরে আমার ওয়ার্ডের কথা আমি বলতেছি, এখানে 350 এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমরা মিলে 400 কার্ড, এখন ওই যে যেটা ওই রেশন কার্ড বা যেটা কার্ড বলা হয় সেটা দেওয়া হয়েছে। ওইটা দিয়ে মানুষ 10 টাকাতে প্রথমে দিচ্ছিল। গত মাসে তারা দিয়েছিল এপ্রিল মাসের কোটাতে 10 কেজি করে চাল, এই মাসে দেওয়া হচ্ছে 20 কেজি করে, 10 টাকা করে চাল। আর এরপরে ওই যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা যেটা, সেটা একটা তালিকা আমরা তৈরি করে দিয়েছি। এই তালিকাতে আমাদের এখানে কিছু সমস্যা হয়েছে। এখানে যে সফটওয়্যারে বা যেগুলা, এটা যদি আগে আমাদের সিটি কর্পোরেশনের যারা এখানে কর্মকর্তা বা বিশেষ করে ঢাকা থেকে যারা এটা নিয়ে কাজ করতেন, তারা যদি সঠিক দিক নির্দেশনা দিতেন, হয়তো আমরা সহজভাবে আর করতে পারতাম। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এটা হয়ে গেছে। তালিকাটা এখন পর্যন্ত দেখা গেছে। দেখা গেলে সেটা তো মানুষের মোবাইল নাম্বার আছে, সবার কাছে পৌঁছে যাবে। যেটাই প্রধানমন্ত্রী বা সরকার তরফ থেকে যেভাবে যেগুলা দেওয়া হয় সেগুলা, সেই হিসাবে মোটামুটি আমরা 2-3 পর্যায়ে আমরা সবগুলা দিয়েছি। আমার আগামী দিনের যেটা আমরা সামনে। সম্মানিত কাউন্সিলর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা এবারে যাচ্ছি দিনাজপুরে, যেখানে রয়েছেন দিনাজপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আপনি আমাদের সাথে রয়েছেন। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে একটা বিষয় যেটি দেখা যাচ্ছে, ত্রাণ দেওয়ার ক্ষেত্রে যারা সামর্থ্যবান তাদের তো আর ত্রাণের দরকার নেই, তারা নিজেরাই নিজেদের চাহিদা মেটাতে পারছেন। আর নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু সবাই এগিয়ে আসছেন, কিন্তু মধ্যবিত্ত পরিবার যারা রয়েছে, যারা না খেয়ে থাকলেও হয়তো আপনার চক্ষু লজ্জার খাতিরে কারো কাছে হাত পাতবে না, তো সেই মধ্যবিত্ত সমাজ যারা রয়েছে, যে পরিবার রয়েছে, তাদের দিকে আসলে তাকানো উচিত বলে কিনা আপনি কি মনে করেন? যথার্থ বলেছেন আপনি। আপনি আসলে আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা আসলে মানে সঠিক সত্য কথাটাই বলি যে এই মুহূর্তে দরকার মধ্যবিত্তদের কিছু দেওয়া, এই মুহূর্তে দরকার মধ্যবিত্তদের কিছু পাওয়া। কারণ সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্তি বা নিম্ন খেটে খাওয়া মানুষরা এখন সরকার লকডাউন কিছুটা শিথিল করার ফলে কিছুটা হলেও কাজকর্ম তারা করছেন এবং কিছু অর্থ উপার্জন করছেন ঠিকই, কিন্তু নিম্ন মধ্যবর্তী বা মধ্যবিত্ত পরিবারের মানুষরা অসহায়ত্বের মধ্যে পড়েছেন। পয়সা উপার্জনের জায়গা নেই। কিছু কিছু আমার জানা মতে যেসব এরিয়াতে আমরা সংবাদপত্রের কারণে এরিয়া বেসিসে ঘুরি, সেগুলোতে দেখি যে খুব মধ্যবিত্তের সাধারণ পরিবারের মানুষদের মুখে চোখে একটি না পাওয়ার যন্ত্রণা, খিদের যন্ত্রণা রয়েছে। সে কারণেই মধ্যবিত্তদের এই মুহূর্তে কিছু পাওয়া দরকার। তবে আমি ইদানিং ব্যক্তিগতভাবে দিনাজপুরের পক্ষ থেকে বলছি, দিনাজপুরের সাংসদ, দিনাজপুরের পলিটিক্যাল পার্টির লিডাররা, সমাজসেবীরা, তারপরে এনজিও কর্মীরা, ক্লাব, এইসব মানুষরা এখন মধ্যবিত্তদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। আমি আজকেই 2 জায়গায় ত্রাণ বা সহযোগিতার জন্য গিয়েছিলাম। যারা এই সহযোগিতা করছেন তারাই আমার দিনাজপুর প্রেস ক্লাবকে জানিয়েছিল। সেখানে দেখলাম যে হ্যাঁ, মধ্যবিত্তদের একটি শ্রেণী সেই সহযোগিতার অংশগ্রহণ করছেন এবং খুব গোপনে হোক। আর একটু সুবিধা আছে, সেটা হচ্ছে যে মুখ ঢেকে নেওয়া, এই কাজগুলো হচ্ছে এখন। তবে আমার মনে হয় যে সরকার মধ্যবিত্তদের একটা প্রণোদনা প্যাকেজ তৈরি করতে পারে। এটা ওভারঅল করলে একটু লজ্জা শরমটাও কমে যাবে অনেক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর একটি কথা বলেছেন যে মধ্যবিত্তদের জন্য একটি প্রণোদনা থাকা উচিত।
আপনি যেমন, এবং আমরাও আপনার সাথে একমত, এবং আমরাও আপনার সাথে একমত হয়ে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের এই বিষয়টি নিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ রাখছি। আমরা এবারে যাচ্ছি নারায়ণগঞ্জে, যেখানে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যেমনটি বলছিলেন আমাদের দিনাজপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, যে মধ্যবিত্তদের জন্য আসলে বিশেষভাবেই কিছু করা উচিত। তা আপনি আপনার ওয়ার্ডে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে, তাদের নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? সম্মানিত কাউন্সিলর, 27 নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। গত 15 দিন পূর্বে আনুমানিক হবে, আমি লাইভে আমার এই বক্তব্য মিডিয়াতে ছেড়েছিলাম। সেদিন আমি লিখেছিলাম আমার এই বক্তব্যে মধ্যবিত্তদের কথা বলতে গিয়ে, এই শ্রেণীটা এমন এক অসহায় অবস্থায় বর্তমানে আছে, তারা হাত পাততে পারে না, তারা তাদের সন্তান নিয়ে সংসারে খুব কষ্টে আছে। তো ধীরে ধীরে আমরা সরকারের যে ত্রাণ আসছে পর্যায়ক্রমে আমরা দিয়ে যাচ্ছি। আর আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে কিউআর, কুইক রেসপন্স কার্ড একটা করার পরিকল্পনা আছে, চলমান। সেটা আমরা তালিকা দিয়েছি। অতিরিক্ত সেই জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর। আমরা এবারে যাচ্ছি জয়পুরহাটে, যেখানে রয়েছেন জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান। আমরা আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীরা এদেশে অনেক রেমিটেন্স পাঠিয়ে থাকে, যেটি আমাদের দেশের অর্থনীতিকে বিভিন্ন সংকটময় মুহূর্তে সচল রাখতে সহায়তা করে। আপনার উপজেলাতেও নিশ্চয়ই প্রবাসী পরিবার রয়েছে, প্রবাসী রয়েছে, তো তাদের জন্য বিশেষভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা আপনারা? আমরা যে সর্বশেষ জননেত্রী শেখ হাসিনার যে প্রণোদনা, 2500 টাকা, এটা দিতে যায় তো সাধারণ মানুষের একটু দ্বন্দ্ব হয়ে গেছে। ওই প্রবাসী একটু যারা আগে ভালো খেত, ভালোবাসা কর্মহীন পড়েছে, এমন পরিবারকে এই 2500 টাকার প্রণোদনা দেওয়াতে অন্য খেটে খাওয়া মানুষরা এসে বলতেছে যে যার বাড়ি ভালো, যার আমাদের থেকে অবস্থা ভালো, তাদেরকে আপনারা 2500 টাকা দিতেছেন, আর আমাদের 10 টাকা কাঠের চাল দিচ্ছেন, আমরা টাকা দিয়ে কোথা থেকে কিনবো? এবং আমার টেবিলে এসে দু চারজন কার্ড ফেলে দিয়ে বলছে যে আমরা টাকা কোথায় পাবো, কাজ নাই এই সময়। এবং আমি এই কার্ডধারীকে টাকা দিয়েছি, কারণ আমরা ওই একটু যারা সচ্ছল পরিবার, আগে সচ্ছল ছিল, এই মুহূর্তে অসচ্ছল হয়ে পড়েছে, কর্মহীন হয়ে পড়েছে, রেমিটেন্স আসতেছে না, বাইরের থেকে টাকা আসতেছে না, তাদের দিতে যায় তো আজকে মানুষের মধ্যে দ্বন্দ্ব যে আমরা পাইলাম না। সব বড় লোক দেওয়া হলো, সব অবস্থাপন্ন লোক দেওয়া হলো, আমরা তাদের তালিকা করেছি। আমরা এই 8000 লোককে এরকম দিয়েছি। আমরা এর আগে দিয়েছি 10 টাকা কেজি, তাতেও 8000 লোককে দিয়েছি। আবার 10 কেজি চাল, সেখানেও প্রায় 12-13 হাজার লোককে দিয়েছি। আমার উপজেলায় অনেক বিত্তবান আছে, তারা বিভিন্ন ব্যানারে তারা সাধারণ মানুষকে সাহায্য করতেছে। আমার এখানে কেউ কেউ রাতের অন্ধকারে 1 মাসের চাউল খাবার পৌঁছে দিয়েছে। এমন আছে প্রতি ঘরে ঘরে ট্রাক নিয়ে যায়, তাদের 1 মাসের খাবার পৌঁছে দিয়ে আসছে। এবং সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আপনার সাথে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এই প্রবাসীদের বিষয় নিয়ে আপনি জানেন যে অনেক প্রবাসী আপনার বাহিরের দেশ থেকে দেশে ফিরে এসেছে, এবং তাদের নতুন করে কর্মসংস্থানের জন্য বা তারা নতুন করে যেন কিছু করতে পারে সেজন্য কিন্তু সরকারের পক্ষ থেকে প্রায় 200 কোটি টাকার একটি ফান্ড গঠন করা হয়েছে, যা থেকে প্রবাসীদেরকে কম সুদের হারে ঋণ দেওয়া হবে। এই যে সরকারের একটি প্রবাসী বান্ধব উদ্যোগ, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, তাদের তো অবশ্যই ঋণ দেওয়া হবে। আমাদের সংস্থা আছে, তাদের সাথে কথা বলছি, তাদের চাহিদা মোতাবেক দরখাস্ত করলে তাদের স্বল্প সুদের 2% সুদের ঋণ দেওয়ার এটা আমরা তালিকা করতেছি। জি, আপনি সংক্ষেপে আপনি আপনার উপজেলার যারা জনসাধারণ রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন।
বিশেষ করে আমার উপজেলা সাবেক বগুড়া জেলার আদমদিঘি উপজেলার অর্ধেক অংশ ৭০ সালে এই আক্কেলপুর আদমদিঘিকে 2 ভাগ করে আক্কেলপুর একটা উপজেলা করা হয়েছে, আর খেতলাল থানাকে 2 ভাগ করে কালা একটা উপজেলা করা হয়েছে। এই 5টা উপজেলা নিয়ে আমার জয়পুরহাট জেলা ছোট্ট একটা জেলা, আমাদের কৃষি প্রধান এলাকা। এখানে ধান, আলু, পটল, সবজি মোটামুটি চাষ হয়। আমার এলাকাবাসী সচেতন, প্রশাসন একটু মানে লকডাউনটা শিথিল করার জন্য হাটে বাজারে একটু লোক সমাগম হয়েছে। আজকের থেকে সেটা আমার প্রশাসন কঠোর হয়েছে, একটা সীমিত সময়ের জন্য হাট বাজার খোলা থাকতেছে। আমরা বলছি এর থেকে আমাদের আর হয়তো করোনা সংক্রমণ তো বেশি হবে না। আপনার সাথে আমরাও আশাবাদী যে আর বেশি আক্রান্ত না হোক, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, নতুন করে ভোর দেখি আমরা, নতুন কোনো সূর্য উঠুক, নতুন আশার বাণী নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইম। আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন সকলকে জানাতে চাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জনাব আব্দুস সালাম আকন্ত, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা চেয়ারম্যান, আক্কেলপুর উপজেলা, জয়পুরহাট। আমাদের সাথে ছিলেন জনাব নজরুল ইসলাম মুনিম, সম্মানিত কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। আমাদের সাথে ছিলেন স্বরূপ বক্সি বাচ্চু, সভাপতি দিনাজপুর প্রেস ক্লাব, এবং কামরুজ্জামান বাবুল, কাউন্সিলর 27 নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আমাদের সাথে এই সংকটময় মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হবে, সময় স্বল্পতার কারণে ইচ্ছে থাকলেও আমরা এগোতে পারছি না। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।